This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি আজকে এই প্রেস মিটটা করার উদ্দেশ্যটা হচ্ছে চারটে এজেন্ডা আছে, সেটা নিয়ে আমি বলতে চাইছি এবং আমার কিছু মেসেজ আছে যেটা জনগণের কাছে পৌঁছে দিতে চাইছি। এক নম্বর হচ্ছে ডক্টর সন্দীপ ঘোষ অ্যান্ড আদার্স, যে আমি কেস করেছিলাম, কেস হোয়াইট নাম্বার WPN 21396, সেটা সম্পর্কে বলতে চাইছি। দু নম্বর, এই স্বাস্থ্যের ক্ষেত্রে যে কারাপশন হচ্ছে অ্যান্ড ওয়ার্ক প্লেসে, কাজের জায়গা যে মহিলাদের হ্যারাস করা হয় সেটা নিয়ে। তিন নম্বর, আমার কিছু ব্যক্তিগত মেসেজ আছে যেটা স্টেটের ফেভারে হবে এবং আমি স্টেটে আমার আগামী দিনের পরিকল্পনা কি, আমি কি করতে চাইছি, কি মেসেজ জনগণকে দিতে চাইছি। চার নম্বর, আমার ব্যক্তিগত ব্যাপারে অনেক কিছু রিউমার বিভিন্ন মাধ্যমে ছড়িয়েছে, সেটাকে আমি ক্ল্যারিফাই করতে চাইছি। সব থেকে আগে আমি আপনাদের জানাতে চাইছি কি যে কেসটা এখন ডক্টর সন্দীপ ঘোষ অ্যান্ড আদার্স, সুমন হাজরা, বিপ্লব সিংহ, আফসার আলী খান এবং আশিস পান্ডে এরা অ্যারেস্টেড আছে, সেটা আমি যে হাইকোর্টে ফিনান্সিয়াল ইরেগুলেটরি কেস করেছিলাম তার এগেনস্টে। এবং দেখা যাচ্ছে কি যখন সিবিআই চার্জশিট দেয় তখন চার্জশিট গঠন হয়নি, বিকজ ডক্টর আশিস পান্ডে আর ডক্টর সন্দীপ ঘোষ এরা হচ্ছে গভর্নমেন্ট অফিসার, এদের ফেভারে বা এদের এগেনস্টে যেটা এনওসি দেওয়ার কথা ছিল, অ্যাপ্রুভাল দেওয়ার কথা ছিল, সেটা অ্যাপ্রুভাল দেওয়া হয়নি। এবার আমার ভীষণ ভয় লাগছে, একটা কেসে সন্দীপ ঘোষ অলরেডি বেল পেয়ে গেছে। আপনারা জানেন কি এটা আমি বলতেই পারি, আপনারাও বলতে পারেন কি ডে ওয়ান থেকে ডক্টর সন্দীপ ঘোষকে সামহাউ প্রোটেক্ট করার চেষ্টা করা হচ্ছে। যারা প্রোটেক্ট করছে, কেন প্রোটেক্ট করছে, যার জন্যে ওর এগেনস্টে কোনো অ্যাকশন নেওয়া যায়নি। ভাগ্যিস আমি কেসটা করেছিলাম বলে, নাহলে এখন ও ঘুরে বেড়াতো, কোনো মেডিকেল কলেজে প্রিন্সিপাল থাকতো। এখন আমার মেসেজ আছে, যদি স্টেট এনওসি না দেয়, অ্যাপ্রুভাল না দেয়, তাহলে এরকম জুভেনাইল ক্রিমিনাল ছাড় পেয়ে যাবে এবং অভয়া কোনোদিন বিচার পাবে না। অভয়ার জন্য আমরা সবাই লড়ছি, অভয়া জাস্টিস পাবে না। যেই কাজটা আমি করেছি এটা কিন্তু অনেক সাহসের দরকার ছিল। কেউ তখন যখন স্বাস্থ্য ভবনে আমি জানাই যখন আরজি করে ছাত্রদের উপরে অত্যাচার হচ্ছিল, কেউ কিন্তু আওয়াজ তোলেনি। আমি আমার প্রাণকে হাতে রেখে, স্টেকে রেখে, আমার চাকরিটাকে দাওয়াতে লাগিয়ে আমি কেস করলাম। আমার কেসে ওরা অ্যারেস্ট হলো। এখন যদি ওরা এই এনওসি না দেওয়ার জন্য যদি বেল পেয়ে যায়, তারপরে দেখা গেল কি কারাপশন আরো প্রমোট হবে, আরো কারাপশন বাড়বে, দুর্নীতি বাড়বে, আরো ছাত্ররা ভিক্টিমাইজ হবে। তো আমি যে কাজটা করেছি এটার জন্য আমার কিন্তু সম্মান পাওয়ার কথা। আমি একটা বড় দুর্নীতিকে এক্সপোজ করেছি, কিন্তু ইন লিউ অফ দ্যাট আমার পেছনে লাগা হচ্ছে, আমাকে বিভিন্ন রকম হ্যারাস করা হচ্ছে। আপনি জানেন 10 মাস ধরে আমার ফাইল, রেগুলারাইজেশন ফাইল স্বাস্থ্য ভবনের অফিসাররা ফেলে রেখেছে। আমি চেয়েছিলাম কি আমার ট্রান্সফার কলকাতার কাছাকাছি হয়, যাতে আমি এই লড়াইটা চালিয়ে যেতে পারি, স্বাস্থ্যর ক্ষেত্রে দুর্নীতি এই লড়াইটা লড়তে পারি, কিন্তু সেটা কোনো রকম আমি কোঅপারেশন পাচ্ছি না। এবার এখনো আমি বলতে পারি কি সন্দীপ ঘোষের ক্রিমিনালকে ডিপার্টমেন্ট সাপোর্ট করেই যাচ্ছে। ও যদি বেল পেয়ে যায় এটার জন্য পুরো রেসপন্সিবল হবে হেলথ ডিপার্টমেন্ট। এবার আপনারা ন্যায় করুন, জনতারা ন্যায় করুন, ওর কি বেল পাওয়ার কথা। এবার ডিলে হচ্ছে, সিবিআই এর আগে কথা উঠলো কি সিবিআই চার্জশিট দিচ্ছে না। এখন সিবিআই চার্জশিট গঠন করতে পারছে না, তার কারণ এনওসি দিচ্ছে না। আমি এরপরে আমার নেক্সট এজেন্ডা চলে যাব কারাপশন। প্রথমে কারাপশন, তারপর হ্যারাসমেন্ট অফ ওয়ার্কিং ওম্যান অ্যাট ওয়ার্ক প্লেস। আমি যেটা ফিল করলাম, রিয়েলাইজ করলাম, স্বাস্থ্য হেলথ ডিপার্টমেন্টে কারাপশন বেড়েই যাচ্ছে। একের পর এক একটা জায়গা দেখুন, আপনি আরজিকর নিয়ে, তারপর মুর্শিদাবাদ নিয়ে, আপনি শুনেছেন নর্থ বেঙ্গল নিয়ে, কুচবিহার নিয়ে। আমি নিজে একটা খবর পেলাম কি ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে একটা দুর্নীতি হচ্ছে, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন কাদের জন্য, যে আমার বোনরা, যে স্টুডেন্টরা হয়তো স্টেটে চান্স পায় না, স্টেটে সিট কম বা তারা টাকা অ্যাফোর্ড করতে পারছে না প্রাইভেট নার্সিং কলেজে, তারা বাইরে যাচ্ছে, তাদের মা বাবা বাধ্য হচ্ছে তাদের যে বাইরে পাঠাতে। ওরা যখন বাইরে থেকে নার্সিংয়ে কোর্স ANM GNM করে আসছে,
তাদের এখানে প্র্যাকটিস করার জন্য, এখানে চাকরি করার জন্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে একটা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন লাগে। এই রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য ওদেরকে যেভাবে হ্যারাস করা হচ্ছে, এটা শুনে আমি বিশ্বাস করিনি। তখন আমি নিজে নার্সিং কাউন্সিলে গিয়েছি, আমি গিয়ে ডেপুটি রেজিস্ট্রারের সঙ্গে দেখা করেছি। আমি এটাকে প্রমাণ করতে চাইছিলাম কি দুর্নীতি হচ্ছে। আমি সারাদিন ওখানে 11টা থেকে 5টা অবধি পড়েছিলাম, 4 বার ওনার সঙ্গে দেখা করেছি। কিসের জন্য? রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনে অনলাইন অ্যাপ্লিকেশনে পরে একটা ভেরিফিকেশনের ডেট দিতে হয়, সেই ভেরিফিকেশনের ডেটের জন্যই ওখানে 8 থেকে 10,000 টাকা করে নেওয়া হচ্ছে একটা ক্যান্ডিডেটকে। নালে আপনি 6 মাস পরে ডেট পাবেন, আপনি 1 বছর পরে ডেট পাবেন। আমি রাজ্যর নজরে এটা আনতে চাইছি, এটা আমি জনগণের নজরে আনতে চাইছি। আমি যখন আরজি কর নিয়ে কমপ্লেন করলাম, আমাকেই তখন দোষী করে দিল, অথচ গভর্নমেন্ট কোনো অ্যাকশন নিল না। আমি যদি দুম করে কেস করে দিই, তখন সরকার আমায় বলবে আমি সরকার বিরোধী। আমি কিন্তু ডিপার্টমেন্টের বিরোধী না, আমি সরকার বিরোধী না, আমি দুর্নীতি বিরুদ্ধে। আমার এই বোনেরা যারা বাইরে থেকে করে এসছে, তারা কত সাফার করবে। আপনি গিয়ে খোঁজ নিন কি ওদের রেসিপ্রোকালের যে ভেরিফিকেশনের ডেট দেওয়া, তার জন্য 8 থেকে 10,000 টাকা, সেই ডেটটা 6 মাস পরে কেন? সেই ডেটটা অনলাইন দেওয়া হচ্ছে না কেন? এবার এটা ঘটছে, এখনো ঘটছে যাচ্ছে, আমরা চুপচাপ আছি, কেউ আবার তুলছে না। কেউ ওদের যেটা হচ্ছে কাজের জায়গা মহিলাদের টার্গেট করা, বিশেষ করে স্বাস্থ্যতে অনেক কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি হয়, অনেক দেখবেন স্টুডেন্ট হয়। এই স্বাস্থ্যতে যেটা হয়েছে, ধরুন আমার মুর্শিদাবাদ মেডিকেল কলেজে এটা ঘটেছে, একটা মলেস্টেশনের কেস হয়েছে, কিন্তু কেউ জানে না, পুলিশ জানে না, অথরিটি কোনো অ্যাকশন নেয়নি। তাহলে এই ধরনের যে কেস একটা হচ্ছে না, রিপিটেডলি হচ্ছে, বারবার হচ্ছে, বিভিন্ন জায়গা হচ্ছে, বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে, তাহলে প্রকাশ হচ্ছে না কেন? কিছু লোক ভয়, তাদের ক্যারিয়ার নষ্ট করে দেবে বলে কমপ্লেন করছে না। কিছু যারা বিবাহিত মহিলা, তাদের হাজবেন্ডের পারমিশন পাচ্ছে না, যারা ফ্যামিলি ওম্যান, যারা ধরুন বিবাহিত, যারা হাউসওয়াইফ, তারা সে ভয়। কেউ হয়তো নিজের ক্যারিয়ার নষ্ট করে দেবে মিডিয়ার জন্য। আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব কি এই ধরনের কেস পেলে আপনারা তাদের আইডেন্টিটি ডিসক্লোজ না করে তাদের জন্য লড়বেন এবং হাইলাইট করবেন। তারপরে পুলিশে কমপ্লেন করতে হয়, পুলিশে কমপ্লেন করতে গিয়ে মেয়েরা ভয় পাচ্ছে। আমি এরকম একটা কেস জানি, আমি পার্সোনালি ডিল করেছি। সে মেয়েটি আত্মহত্যা করতে যাচ্ছিল, আমি তার নাম করছি না, কিন্তু আমি ওটার জন্য আমি সিএমএইচ এর কাছে নিজে গেছিলাম, সিএমএইচ কে দিয়ে ওই মেয়েটাকে ডাক পাঠিয়েছি, ওই মেয়েটাকে কাউন্সিলিং করিয়েছি। একটা অফিসার ওকে বলে তোমাকে আমার সঙ্গে 1 রাত কাটাতে হবে। আমার প্রশ্ন হচ্ছে কেন 1 রাত কাটাবে? তুমি কিসের জন্য? তুমি আনজাস্টিফাইড ডিমান্ড করছো। মহিলারা এত সেফ কেন? তাদের জন্য কেউ নেই। তাদের জন্য যদি কেউ না লড়ে, আমি লড়বো। আমি আক্তার আলী শপথ করছি কি আমি আমার এই মা বোনের জন্য লড়বো। আমি জনগণকে বলছি আপনারা আমার সঙ্গে আসুন, আপনারা জানান যে কমপ্লেনেন্ট আছে, আপনি আমাকে জানান, আমি আপনাদের হেল্প করবো মিডিয়াদেরকে। আপনারা এর আগেও আমাকে সাপোর্ট করেছেন, আমার পাশে দাঁড়িয়েছেন। আমি বলছি আপনারা আমার পাশে দাঁড়ান। আমি ভারত মাতাকে সাক্ষী রেখে শপথ দিচ্ছি কি আমি বাংলা থেকে দুর্নীতি আর এই মহিলাদেরকে যারা টার্গেট করে এদের থেকে মুক্ত করে দেবো। আমি কথা দিলাম, আমি ঈশ্বরের শপথ করছি, আমি আল্লাহর শপথ করছি, আমি এই মাটি এই আকাশকে সাক্ষী রেখে শপথ করছি। আমি চাইছি জনগণ আসুক। আর কোনো অ্যাডভোকেটকে আমি লিগ্যাল হেল্পের জন্য চাইছি যে বিনা পয়সা আমাকে সাপোর্ট দেবে, এই কেস লড়বে। এরকম মহিলা যদি সুসাইড করে না, তারপরে আমরা তার ন্যায়ের জন্য লড়বো। আমরা আগে লড়ছি না কেন? আমরা তার প্রাণ বাঁচাবার জন্য লড়ছি না কেন? কিছু দিন আগেই হয়েছিল, অর্থোপেডিক ডিপার্টমেন্টে হয়েছিল, কি অ্যাকশন হলো? কোনো অ্যাকশন হয়নি। কৃষ্ণনগরের কেস হলো, এইরকম ভর্তি আছে, অনেক জায়গা হচ্ছে, বারবার হচ্ছে, রিপিটেডলি হচ্ছে। একটা অফিসার, একটা কন্ট্রাক্টর কি করে সাহস পায় একটা মহিলার দিকে খারাপ চোখে তাকাবার? আমি সেই চোখগুলোকে নষ্ট করিয়ে দেবো যদি এই মহিলারা আমার পাশে দাঁড়ায়। এই যদি কমপ্লেনেন্টরা আসে, কেউ না লড়লে আমি লড়বো। আমি মিডিয়ার হেল্প নেবো, আমি জনগণের হেল্প নেবো। দরকার হলে আমার চাকরি ছেড়ে আমি এই আন্দোলনটা চালিয়ে যাবো। ইন কামিং ডেজে আমি আমার এই লড়াইটা আরো শক্ত করব। আমি এই বাংলার মাটির ছেলে, আমি মাটি আমার মাটি, আমি রেডি আছি। আমি এবার ঋণ চুকাবো, আমি দেশের জন্য কিছু করব, আমার স্টেটের জন্য করব। চাকরি আমি অনেকদিন করে নিয়েছি, প্রয়োজন হলে আমি রিজাইন দেবো, আমি ফুল টাইম অকুপাই হবো এবং আমি এই দুর্নীতিকে বাংলা থেকে শেষ করব। এবং আমি চাইবো জনগণ আমার পাশে এসে দাঁড়াক, মিডিয়া আমার পাশে এসে দাঁড়াক। আমার লিগাল হেল্প লাগবে। কোনো অ্যাডভোকেট যদি ইন্টারেস্টেড থাকেন বিনা পয়সায় কেস লড়তে, ওনাদের আমি ওয়েলকাম করব, ওনাদের হেল্প নেব। কোনো যদি এনজিও, একটা এই মেয়ের ব্যাপারে আমি একটা এনজিওকে ফোন করেছিলাম, কনসার্ন ফর কলকাতা, ও জানে তার মেয়ের বাড়িতে রাশন ছিল না, তার কারণ ওই অফিসারের সঙ্গে রাত কাটায়নি বলে ওকে স্যাক করে দিয়েছে।
এই কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের ওপরে কেন অত্যাচার, এই স্টুডেন্টদের ওপরে কেন অত্যাচার, সেই অত্যাচারীরা এই সাহসটা পাচ্ছে কোথা থেকে? তার ওপরে নিশ্চয়ই কিছু বড় মাথা হাত আছে। এই বড় মাথা কেন ওদেরকে সাপোর্ট দিচ্ছে? এই পুরো চ্যান সিস্টেমটাকে ভেঙে দেবে। আমি আক্তার আলী, আমি জনগণের কাছে রিকোয়েস্ট করছি কি আমি আমার এই লড়াই কারাপশনের বিরুদ্ধে চালিয়ে যাব। এবার আপনারা সাপোর্ট করেন, আপনারা আসুন, এবার আমরা সবাই মিলে শপথ করি কি আমরা বাংলাকে মুক্তি করব। আর কোনো মহিলার ওপরে হেলথে কাজের জায়গা যেন অত্যাচার না হয়। কোন রকম আমরা যখন অত্যাচার হয়ে যায় আমরা গিয়ে জাস্টিস চাচাই, কিন্তু এই অত্যাচারীরা সাহস পাচ্ছে প্রত্যেকে, তাদেরকে আমরা থামিয়ে দেব। তাদের মধ্যে ভয় ঢুকছে না কেন? আমরা কিছু করতে পারছি না, আমাদের এই মা বোনেরা ভয় কমপ্লেন করে না, ওদের পাশে কেউ দাঁড়ায় না। আপনারা ওদের পাশে দাঁড়ান, ওরা সাহস করুক। আমার নাম্বার আপনি দিন, আমার ইমেল আইডি দিন, আমার নাম্বার মোবাইল নাম্বার আছে 9007320593। আমার ইমেল আইডি হচ্ছে স্মল লেটার akhtar192@gmail.com। কারো কোনো কমপ্লেন এই ধরনের অভিযোগ হলে আমি একদম ওদের জন্য লড়বো এবং আমি আমার স্টেপ থেকে 1 ইঞ্চও পেছনে যাব না। এটা আমি কথা দিলাম, আমি কমিটমেন্ট করলাম, আমি আপনাদের সামনে মিডিয়ার সামনে আমি শপথ করলাম কি আমি লড়বো, এই জিনিসটাকে চালিয়ে দেবো। এবং আমি জনগণকে চাইছি আমার সঙ্গে ওনারা থাকুক, তাহলে বাংলাকে এদের থেকে আমি একদম মুক্ত করে দেবো। এবার নেক্সট হচ্ছে আমার পার্সোনাল কিছু ইস্যুস। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, নাহলে আমি এটা বলছি। আপনি কি প্রাণহানি আশঙ্কায় ভুগছেন এই যে একের পর এক আপনি যেভাবে বলে গেছেন? হ্যাঁ, আমি তো বিভিন্ন রকম থ্রেট পাচ্ছি। এর আগে শিবপুর হাওড়ায় ছিলাম আমি, তখন আমার মোবাইলে ফোন এসেছিল। এবার শিবপুর থানায় আমি একটা ডায়েরি করেছিলাম, কিন্তু আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ইউ। একজন অফিসার সাব ইন্সপেক্টর ছিলেন জামিল শেখ, তো উনি বেঙ্গল পুলিশেরই অফিসার। উনি 24 ঘন্টার মধ্যে আমার এই প্রবলেমটাকে সলভ করেন এবং উনি ট্র্যাক করেন, তারপরে ব্যাপারটা রিজলভ হয়ে যায়। এবং আমি প্রাণের আশঙ্কায় আমি এখন থেকে না, কিন্তু আমি আমার প্রাণটাকে আমি দাওতে লাগিয়েই আমি এই লড়াইটা চালিয়ে যাচ্ছি। এই যে দুর্নীতি লড়াইটা লড়ছি, এটা আমার প্রাণটাকে, দেখুন প্রাণটা তো আমার আছেই দাওতে লাগা। কখন যে আমায় কি করে দেবে সেটার জন্য কে দায়িত্ব হবে সেটা এখন আমার পক্ষে বলা মুশকিল। কিন্তু মানে আপনারা সবাই জানেন, যেহেতু এটা আমি দুর্নীতি, এই বড় দুর্নীতির এগেনস্টে লড়ছি এবং এটা আমি যে বলছি তা নয়, এটা কিন্তু আমি প্রমাণ করে দিয়েছি। এর আগেও আর্জি করে কেসে প্রমাণ করে দিয়েছি। আর আমি যেটা বলছি ইন ফিউচারও আমি সেটা প্রমাণ করব। আমি কিছু ফলস, কিছু ভেগ, কিছু ক্যালকুলেটেড, কিছু অ্যাসেস করে কথা বলছি না, আমি ফ্যাক্ট বলছি। যার জন্য আমি নিজে নার্সিং কাউন্সিলে গিয়ে ওদের আপনি সিসিটিভি ফুটেজ রেকর্ড করান, আক্তার আলী ওয়াজ দেয়ার, আমি 11টা থেকে 5টা অবধি ছিলাম, 5 বার ডেপুটি নার্সিং এর সঙ্গে দেখা করেছি। এবার এটা প্রমাণ হয়ে গেছে কি ওখানে দুর্নীতি হচ্ছে। এবার ওদের কেন আমার মা বোনেদের, বাচ্চা মেয়েদেরকে হ্যারাস করা হচ্ছে, আপনি নার্সিং কাউন্সিলে যান, গিয়ে দেখুন রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের জন্য কি করা হচ্ছে। আচ্ছা, আমার কিছু বক্তব্য আছে। আপনারা আপনি ছেড়ে দেবো বলছেন, চাকরি ছেড়ে দেবো প্রয়োজনে লড়াই করেন, মানে কি, মানে যেরকম মানে আর 5টা মানুষ যেমন আন্দোলন একটা গড়ে তোলে, কোনো মানে পাবলিক মঞ্চ না রাজনৈতিক? না, আমি এর আগেও আমার লড়াইটা অপলিটিক্যাল ছিল। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে অ্যাসোসিয়েটেড ছিলাম না এবং ইন ফিউচারও আমি কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করছি না। আমার এগেনস্টে এরকম রিউমার আছে, বহু লোক আমাকে বহু সময় প্রশ্ন করেছে কি আপনি কি এই পার্টি জয়েন করছেন, তো আমি বললাম না, আমি কোনো পার্টি জয়েন করছি না আর আমার এরকম কোনো পরিকল্পনা নেই। তবে আমি সবাই যেরকম চাকরি করতে চায় আমিও চাকরি করতে চেয়েছিলাম, বাট আপনি জানেন আমি পেনশন পাবো না, তার কারণ স্টেট গভর্নমেন্টই আমার ফাইলকে রেগুলারাইজ করেনি। 1-2 অফিসার আছে, তাদের ক্ষমতায়, তাদের পাওয়ারে 10 মাস ধরে আমার ফাইল, আক্তার আলী ফাইল আটকে রেখেছে স্বাস্থ্য ভবনে। আমি প্রেয়ার করেছিলাম মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে আমার যে ইররেগুলার পিরিয়ডটাকে রেগুলারাইজ করার জন্য, যাতে আমি বেনিফিট পাই। আমি টাকাও পাইনি এবং আমি পেনশনও পাবো না, আমি কোনো কিছুই পাবো না, নাম্বার 1। নাম্বার 2, আমি যেহেতু এই দুর্নীতি নিয়ে লড়বো, তা আমি রিকোয়েস্ট করবো কি আমাকে যদি কলকাতার কাছাকাছি পোস্টিং দেওয়ার, তাহলে আমি হাইকোর্ট বা বিভিন্ন জায়গায় ছুটাছুটি এবং লিয়াজও মেনটেন করা। কিন্তু আমি নিজে গভর্নমেন্টে হয়তো টার্গেটে আছি বা গভর্নমেন্ট আমার জন্য করবে না, বিকজ আমি কোনো রকম কোঅপারেশন পাচ্ছি না আমার বিষয়। আমি টাইম টু টাইম যখন আমার কমপ্লেনও করেছিলাম, এন্টারটেন হয়নি, আমার সার্ভিস রেগুলারাইজেশনের জন্য কিছুই হয়নি। অফিসারের নাম বলাটা তাহলে ওনাদের ডিসরেসপেক্ট করা হবে। আইএস অফিসার আমি আর কি বলবো, ওনাদের ক্ষমতা, ওনারা অনেক পাওয়ারফুল। এবার ওনারা চাইছেন না আমি চাকরি করি,
বেসিক্যালি ডিপার্টমেন্টই চাইছে না আমি চাকরি করি, তা আমাকে তো সার্ভাইভ করতে হবে এবং আমার এই লড়াইটা করে যেতে হবে। সেটার জন্য আমি আমার পার্ট টাইম কিছু চাকরি খুঁজছি। আমি অনলাইন কলকাতার কাছাকাছি হলে ভালো, কোনো এনজিও চাকরি হলেও করব, কি আছে, আমি ধরুন কিছু মাইনে কম পাবো, আমার সার্ভাইভালের জন্য যতটা দরকার ততটা হলে। আর আমি আমার এই লড়াই জন্য জনগণকে সঙ্গে চাইছি, মিডিয়াকে সঙ্গে করে চাইছি। আমি কোনো পলিটিক্যাল পার্টির কথা বলিনি। হয়তো এই লড়াই আমি একা পারবো না, আপনারা আগেও আমাকে সাপোর্ট করেছেন, এখনো আমি আপনাদের সাপোর্ট চাই। বলছেন আপনি লড়াই করছেন, তো সেই জায়গা থেকে কোনো পলিটিক্যাল পার্টি থেকে আপনার কাছে অফার এসছে? দেখুন, আমার কাছে অফার এসছে, কিন্তু আমি সেই দিকে এখন যেতে রাজি নয়। তার কারণ আমার লড়াইটা যখনই ধরুন একটা পার্টি কারাপশন ভর্তি, সেই পার্টিতে যখন আমি চলে যাব, তা আমার ইম্পর্টেন্স কি থাকবে, আমার কিছু সে থাকবে? আমি তো দুর্নীতি নিয়ে লড়ছি, তাহলে আমার জীবনে প্রিন্সিপাল নষ্ট হয়ে যাবে। এই আমি কারাপশনের বিরুদ্ধে লড়ছি, আর আমি সেই পার্টিতে ঢুকে গেলাম যে পার্টিতে ভুরি ভুরি কারাপশন আছে। আপনাকে কি তৃণমূল থেকে অফার করেছিল? না, আমাকে কোনো সেরকম অফার করে না। আপনি তো পলিটিক্যাল পার্টিতেও ঢুকবেন না, এবং না, আমি ডিসিশন নিয়ে নিয়েছি, আমি চাকরি করতে চাই, চাকরি করতে চেয়েছিলাম, চাকরি এখনো করতে চাই, কিন্তু আমি দেখছি আমার ডিপার্টমেন্টই আমাকে সাপোর্ট করছে না, আমাকে রিহ্যাবিলিটেট করছে না। আমি ধরুন আমি চাকরি চালিয়ে গেলেও আমি পেনশন পাবো না, আমি কোনো বেনিফিট পাবো না। মানে যেরকম ধরুন আপনি একটা প্রাইভেট চাকরি করছেন, আমি সেরকমই করছি। আমার অপরাধ, আমি দুর্নীতির বিরুদ্ধে লড়েছিলাম। ডক্টর সন্দীপ ঘোষ, সুদীপ্ত রায়, এই যে ডক্টর সুদীপ্ত রায় আমাকে একবার পাকিস্তানি বলে বলেছিল, তো আমাকে গালাগাল দিয়েছিল, আমি প্রতিবাদ করেছিলাম, কেউ আমার পাশে দাঁড়ায়নি, আপনারাও কেউ দাঁড়াননি, জানেন তো। মানে আমার কত বড় গালাগাল, আমাকে যদি পাকিস্তানিও বলে আমি একটা প্যাট্রিয়ট, মানে আমি আমার দেশের জন্য আমি মরতে রাজি আছি, সেখানে আমাকে যদি গালাগাল দেয়, কিন্তু আমাকে কেউ সাপোর্ট করেনি, আর ওর এগেনস্টেও কোনো অ্যাকশন নেয়নি। কেন? বিকজ হি ইজ পাওয়ারফুল, হি ইজ ভেটারান লিডার। তো আপনি তো দেখতে পাচ্ছেন, মানে কি মাইট ইজ রাইটের ব্যাপার পুরো চলছে। আমি ব্যক্তিগত এটা কেন বলছি, উনি আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে। এটা কবে করেছেন? যে পাকিস্তান, এই যখন আমি ডক্টর সন্দীপ রায়কে নিয়ে লড়ছিলাম, এবার ওনার যখন হেলথ রিক্রুটমেন্ট বোর্ডে পোস্টিং ছিলাম। না, আপনি কোনো পলিটিক্যাল পার্টিতেও যাচ্ছেন না, এবং প্রয়োজন চাকরিও ছাড়তে পারেন। এই লড়াই আপনি কিভাবে লড়বেন, কার সাথে লড়বেন? আমি সেই জন্য তো হেল্প চাইছি, আপনাদের আর জনগণের হেল্প চাইছি। আমি একা তো লড়তে পারবো না, আমি লিগ্যাল হেল্প চাইছি। আমি তো রিকোয়েস্ট করছি, আমার নাম্বার দিলাম, ইমেল আইডি দিলাম, অ্যাডভোকেটকে বলছি যদি আমার মতন হয়তো কেউ অ্যাডভোকেট অনেস্ট হবে, নিশ্চয়ই আছে এই দেশে, অভাব তো নেই, তাহলে ওনারা সামনে আসবেন, ওনাদের সঙ্গে মিলে লড়বো। আমি এই যে যাবো, আপনি জানেন তো, একটা স্টেশন লিভিং, আমি যে কলকাতা যাবো সেটার জন্য একটা স্টেশন লিভিং পারমিশন লাগে। আমি হতে পারে ইন ফিউচার আমাকে সুপ্রিম কোর্টে ছুটতে হতে পারে, এর আগেও আমি সুপ্রিম কোর্ট গিয়েছিলাম, তখনও স্টেশন লিভিং পারমিশন লাগে। আপনি মুর্শিদাবাদ মেডিকেল কলেজে বসে তো দিল্লি আর কলকাতার কাজ বা হাইকোর্টের কাজ করবেন না। তা আমি পেপার গোছাচ্ছি, আমার কিছু কারাপশন দুর্নীতি নিয়ে এইসব ব্যাপার আছে, তা আমাকে যেতেই হবে গিয়ে অ্যাডভোকেটের সঙ্গে। আমি সেই জন্য, আমি তো গুচ্ছে টাকা পেমেন্ট করতে পারবো না, তো আমি চাইছি কোনো অ্যাডভোকেট যারা অনেস্ট মানুষের জন্য এবং দুর্নীতির জন্য লড়তে চায়, ওনাদের আমি হেল্প চাইবো, যাতে বিনা পয়সা উনি বা কম পয়সা নিয়ে কেসটা লড়ে। এখন আমি 49 ডেজ একটা অ্যাপ্লাই করতে যাচ্ছি। আমি একটা তারপরে আমি আমার লড়াইটা যেরকম চালিয়ে যাব, এবং আগামী দিন এটা আরো শক্ত হবে। এবার আমার যদি কিছু হয়ে যায়, দেখুন এটা মানে ইউজুয়াল কিছুই নয়। একটা মানুষ যখন সত্য রায় হয়, তো একটা স্যাক্রিফাইস একটা লাগে, একটা কাউকে ত্যাগ করতে হয়। এবার আমি আমার মাটির জন্য, আমার স্টেটের জন্য, দেশের জন্য কিছু করতে চাইছি। একটা সোলজার বর্ডারে করে, আমি আমার এই সিস্টেমের মধ্যে থেকে করতে চাইছি। এবার আমি যদি চলে যাব, তো আমি মনে হবে কি আমি আমার মাটির মানে রিটটা করেছি। আমি যখন ছোট ছিলাম, পড়ে যেতাম, তখন মানে মনে হতো কি মা আমায় বলছে তোর আঘাত পাসনি তো, এরকম একটা ফিলিংস মনে হয় কি আমি এই ছোটবেলা থেকে এই মাটিতে বড় হয়েছি। এবার দেশের প্রতি তো আমার কোনো রেসপন্সিবিলিটি আছে, আমার কোনো ডিউটি আছে, সেটা আমি চাইছি কি আমার ওটা এখনো হয়নি, আমার করা হয়নি। দেশের ডিউটিটা আমি এখনো করতে পারিনি। আমি সারা জীবন হেলথের কাজ করে গেছি, কিন্তু এই দুর্নীতি মুক্ত হলে এই নতুন জেনারেশন, হয়তো আমি বেনিফিটেড হব না, আপনি বেনিফিটেড হবেন না, কিন্তু কামিং জেনারেশন বেনিফিটেড হবে, ফিউচার বেনিফিটেড হবে, অবশ্যই বেনিফিটেড হবে। এই যে আপনি এতদিন থেকে লড়াই